প্রিয় দর্শক, বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসী বাংলা টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আহমেদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে কুয়েতের মাঙ্গাফ এলাকায় সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর কুয়েতের প্রশাসন। আর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা প্রবাসী বাংলা টক শোতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ ভুইয়া। তার পাশাপাশি রয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাদেক রিপনকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলা টক শোতে। আজকে আমি আলোচনাটা শুরু করতে চাই কুয়েতে ৭১ টিভির প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাদেক রিপন। আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় ৪৯ জন প্রবাসী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। এর পরপরই কিন্তু কুয়েতের প্রশাসন বিভিন্ন অবৈধ স্থাপনা এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কিন্তু তারা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। এই বিষয়টি সম্পর্কে আসলে আপনি কি জানেন? আমাকে ধন্যবাদ জুবাইদ ভাই আপনাকে। প্রবাসীদের নিয়ে সবসময় যে যারা কাজ করে বাংলা টিভি এবং সাপ্তাহিক আয়োজন বা প্রবাসের বাংলা মুখ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সুখ দুঃখের কথা তুলে ধরে। আজকের অনুষ্ঠানে আমি কিছু প্রবাসীদের জন্য বলতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং বাংলা টিভিকে ধন্যবাদ। আসলে যে কুয়েতে যে কয়েকদিন আগে যে কুয়েতের মাঙ্গাফ এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আসলে এটা সত্যি দুঃখজনক এবং ভয়াবহ অগ্নিকাণ্ড। কুয়েতের ইতিহাসে এরকম কোনো হয় নাই এর আগে কখনো। তো এখানে প্রায় ৪৯ জন প্রবাসী মারা গেছেন। তার মধ্যে ৪৫ জন ইন্ডিয়ান, ৩ জন ফিলিপাইনের নাগরিক। তো যার কারণে এসব অগ্নিকাণ্ড ভয়াবহতা দেখে কুয়েত গভর্নমেন্ট এবং স্থানীয় প্রশাসন এটা তদন্ত করছে যে এটা কিভাবে হলো, অগ্নিকাণ্ড কোথায় থেকে হলো। তো এখন দেখা গেছে তারা তদন্ত করছে এটা যেহেতু ওই যে একটা কোম্পানির ব্রাক, ওইখানে তারা এখানে যে নিয়ম আছে আবাসিক থাকার যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী তারা ছিল না। মানে এক রুমে যেমন নির্দিষ্ট ৫ জন লোক থাকার কথা, ওই জায়গা তারা বেশি ছিল ওই বিল্ডিং এ। তো তারা দেখতেছে এসব কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি, মানে মানে অগ্নিকাণ্ড ছড়িয়েছে বেশি। তো ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার কারণে কুয়েত গভর্নমেন্ট তারা তারা তো এটার বিষয়ে তদন্ত শুরু করে এবং বিভিন্ন যে কুয়েতের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন যে আবাসিক এরিয়াগুলোতে যে মনে করেন এই যে আবাসন ইয়াগুলো ঠিক আছে কিনা, থাকার জায়গা শ্রমিকদের, তারা তদন্ত শুরু করছে। আমরা দেখতেছি অগ্নিকাণ্ডের ঘটনার পরপরেই কুয়েতের বিভিন্ন এলাকায় সালমিয়া, ফরানিয়া সব বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করতেছেন এবং তারা বিভিন্ন যে শ্রমিকরা থাকেন বা বাসা বাড়িতে তারা গিয়ে চেক করতেছেন এবং গিয়ে এখানে যদি মনে করেন করিডোরের মধ্যে যদি অনেক সময় দেখা যায় করিডোরের মধ্যে বিভিন্ন ফার্নিচার বা জুতা বা পোশাক, ডিউটি পোশাক অনেক আছে বা এমনি কাপড় চোপড় শুকানোর জন্য দিয়ে রাখেন। তো তারা এগুলো যারা মানে চেকিং এ ছিল গেছেন কুয়েতের প্রশাসন, তারা দেখার পরে তারা দেখতেছে বেশিরভাগ আবাসিক এরিয়াগুলোতে এরকম সমস্যা। তো এইসব এরিয়াগুলো তারা যেসবগুলো ছিল এগুলো তারা নিজেরা লোকের মাধ্যমে এগুলো সরিয়ে নিয়েছে এবং তারা যারা ইয়া করতে পারে না তাদেরকে নির্দেশ দিয়েছে যে এগুলো তারা যে আবাসন আইনগুলো মেনে চলার জন্য। তবে এটা সত্যি মানে প্রশংসনীয়, যদিও কুয়েত গভর্নমেন্ট যেটা করতেছে। কারণ এখানে দেখেছে আমরা যদি দেখি অনেক সময় দেখি এখানে আব্বাসিয়া, হাসাবিয়া ওইসব অঞ্চলগুলোতে যদি বাংলাদেশি বা শ্রমিক সহ বিভিন্ন দেশের শ্রমিকরা বেশি থাকেন। কারণ হলো ওই অঞ্চলগুলো থেকে আবার মাহাবুল্লাহ আছে, এই অঞ্চলগুলোতে যাতায়াত ব্যবস্থা সহজ এবং আবাসন খরচ কম বিধায় ওইসব অঞ্চলগুলোতে শ্রমিকরা বেশি থাকেন। তো দেখা গেছে এখন বিভিন্ন কোম্পানির লোক যারা আছেন কোম্পানিগুলো দেখা গেছে ধরেন মনে করেন তারা ওই এক রুমের মধ্যে ৮ জন থাকেন, মনে করেন ডাবল সিট, একটা সিটের উপর আরেকটা সিট রাখেন। তো দেখা যাচ্ছে রুমের চারপাশে ৪টা সিট দিলে মনে করেন এক রুমে ৮ জন। তো এটা কিন্তু আবাসিক যে থাকার যে নিয়ম ওই নিয়মের ভঙ্গ হয়। তো দেখা যাচ্ছে এখানে মনে করেন মানুষের যে থাকার যে একটা পরিবেশ ওটা মানে গুণগত মানসম্মত না। এজন্য তারা অনেকগুলা প্রায় আমার মনে হয় ১৫০ বা এর শতাধিকের উপরে
ভবন ব্লক লিস্ট করছে এবং তারা তালিকা করতেছে এবং অনেক ভবন মালিককে তারা নোটিশ করেছে। জনাব আব্দুল ভাই ভুঁইয়া, আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন যে কুয়েতে সম্প্রতি বাঙ্গাপে অগ্নিকাণ্ডে কিন্তু কুয়েতের প্রশাসন বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে কিন্তু প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মধ্যে কিন্তু আসলে বিভিন্ন অবৈধ স্থাপনা সহ অবৈধ প্রবাসী যারা আছেন তাদের ধরপাকড় করছে। তার পাশাপাশি কিন্তু আসলে আমরা দেখছি যে কুয়েত প্রবাসী বাংলাদেশের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে কার কখন সমস্যা হতে পারে। কারণ যারা আসলে বিভিন্ন অবৈধ কাজে জড়িত, এই সম্পর্কে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আহত ভাই সাহেব, অথবা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলার মুখ টক শোতে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এবং বর্তমান সমসাময়িক নিয়ে আপনি যে আলোচনা করছেন, দীর্ঘদিন থেকেই আপনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সত্যিকার অর্থে আপনার এই আলোচনার মাধ্যমে অনেকে উপকৃত হয়। আমরা যারা প্রবাসে আছি অনেক সময় অনেক কিছু জানতে পারে না অনেকেই। আপনার মাধ্যমে, আপনার এই সংবাদের মাধ্যমে, টিভি প্রচারের মাধ্যমে অনেক কিছু জেনে আমরা অনেক সময় অনেক সতর্ক হতে পারি। আমাদের বিভিন্ন সমস্যাগুলোর জন্য আমরা সহজেই যে কোনো পথ অবলম্বন করতে পারি। এজন্য আপনাকে এবং বাংলা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন আপনি, আমি প্রথমে বলবো যে আমি কুয়েত সরকারের দায়িত্বপ্রাপ্ত সকল ব্যক্তিবর্গকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা দীর্ঘদিন থেকে, যদিও আমরা বাংলাদেশি বা বিভিন্ন দেশের নাগরিক, কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কুয়েতে বসবাস করছি নিজের দেশের মতো। এই কুয়েতকে আমরা ভালোবাসি আমাদের দেশের মতো, কেননা আমরা দীর্ঘদিন এখানে আছি। তো এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে। যখনই ওনারা যেই কোনো পদক্ষেপ নেন, শুধু আমাদের বা তাদের দেশের লোকজনের ভালো কাজের জন্য, সহযোগিতা করার জন্য বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে থাকেন। কিন্তু কিছু কিছু আমাদের মাঝে প্রবাসী বলেন বা এই দেশের কিছু লোকের জন্য বিভিন্ন বিষয় বিভিন্ন সময় বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। তার মধ্যে এই যে অগ্নিকাণ্ডটা হয়েছে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। অগ্নিকাণ্ডটা যদিও সাধারণভাবে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত প্রায় 49 জন লোক নিহত হয়েছে। সেটা কিন্তু প্রশাসনের, আমি বলবো এখানে ছিল না, এটা ছিল সাধারণ যারা এখানে বসবাস করে, আমরা বসবাস করি, আমাদেরকে থাকার জন্য যে সুন্দর পরিবেশ করে দেয় ওনারা, আমরা হয়তো ইচ্ছেই আরো অতিরঞ্জিত করে একটু করে থাকার জায়গাটাকে আমরা সুন্দরভাবে রাখতে পারি না, বা সেখানে অনেক সময় যেটার প্রয়োজন নাই এই সমস্ত জিনিসগুলো রেখে, বা একটা রুমকে 2টা রুম করে পার্টিশন দিয়ে আমরা সামান্য কিছু লাভের জন্য অনেক ক্ষতি করে থাকি আমাদের অনেকের। আজকে যে কাণ্ডটা ঘটেছে, এখানে যে সমস্ত লোকগুলা নিহত হয়েছে, তাদের পরিবার পরিজন কত কষ্টে আজকে আছে। যদি আমরা শুধু এই কথাটা চিন্তা করি যে আজকে একটু সুবিধার জন্য ফিউচারে জীবনের অনেক ক্ষতি করার যে হয়, সেই কথাটা যদি আমরা চিন্তা করে চলি, তাহলে আমরা সবাই সচেতন হব, সবাই সুন্দরভাবে জীবন যাপন করব। আমাদেরকে সুন্দর জীবন যাপন করার জন্য এই দেশের সরকার, বিশেষ করে কুয়েত সরকার সারা বিশ্বের মধ্যে একটি ধনী রাষ্ট্র, তাদের যে পদক্ষেপগুলো, থাকা, খাওয়া, পরিবেশ এবং সুন্দর পরিপাটিভাবে ওরা নিজেরাও থাকতে চায়, প্রবাসীদেরকেও থাকার জন্য উৎসাহিত করে। কিন্তু আমরা আমাদের কিছু ভুলের জন্য, বিশেষ করে প্রবাসীরা বা এই দেশের কিছু লোকের সাথে একত্রিত হয়ে তাদের সাজেশে বা তাদের আমরা অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো আমরা যখন শুরু করি তখন আমরা বুঝতে পারি না কি হবে, কিন্তু যখন আমাদের ভুল হয়ে যায় তখন আমরা বুঝি। বর্তমান সরকার, কুয়েত সরকার যে পদক্ষেপ নিয়েছে, যে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের জন্য ওনারা যে পদক্ষেপ নিয়েছে, আমি সাধুবাদ জানাই। যখন একটি বিল্ডিং কোর্ট তৈরি করা হয়, সেখানে একটা এই দেশে মুখাত্তাত বলে, সেই মুখাত্তাত অনুযায়ী ঘর বিল্ডিং তৈরি করা হয়, বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ড তৈরি করা হয়, যে এই সমস্ত বিল্ডিং এ ফ্যামিলি সহ যারা থাকে প্রত্যেকের প্রায় গাড়ি থাকে, তাদের গাড়িগুলো আন্ডারগ্রাউন্ডে রাখার জন্য। কিন্তু এই দেশে যারা বিল্ডিং এর মালিক, তারা পাস করায় আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এইগুলা ভাড়া দিয়ে ফেলে, আবার এখানে পার্টিশন করা হয়, কিন্তু এই গাড়িগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে। তখন যারা রাস্তায় গাড়ি রাখে তাদের জন্য ক্ষতি হয় এবং এই দেশের যে ভাবমূর্তি সেইটাও বিনষ্ট হয়।
কেননা রাস্তার মধ্যে একটা রাস্তা আপনি জানেন কুয়েতে এক একটা রাস্তা কত বড়, কিন্তু আমরা যখন দোনো সাইডে গাড়ি রেখে দিই তখন গাড়ি চলাচলের ব্যাঘাত ঘটে। যখন কাঁচরা উঠাইতে গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো যাতায়াত করতে পারে না, পানির ট্যাঙ্কার যাতায়াত করতে পারে না, কারণ প্রত্যেকটা বিল্ডিং এ 40-50টা অ্যাপার্টমেন্ট থাকে। এই অ্যাপার্টমেন্টে এক একটা করে যদি গাড়ি থাকে, এই গাড়িগুলো কোথায় রাখে? সেটার জন্য সরকার প্রথমেই যখন বিল্ডিং কোড দেয়, বিল্ডিং পাস করে দেয়, তখন বলা হয় আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে। কিন্তু কিছু যারা মধ্যসূর্তি বা যাদের বিল্ডিং আছে, অনেকেই ওই সুবিধাটা ভোগ করার জন্য সে আন্ডারগ্রাউন্ডটা ভাড়া দিয়ে ফেলে বিভিন্ন কোম্পানির কাছে, বিভিন্ন স্টোর রাখার জন্য। ওই গাড়িগুলো রাস্তায় খাড়াই থাকে, যানজটের সৃষ্টি করে। আমি অনুরোধ করব যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত তাদের প্রতি অনুরোধ করব, ক্ষণিকের ভালোর জন্য, ক্ষণিকের সুবিধার জন্য যেন হাজারো মানুষের কষ্ট না হয় এবং এই দেশের বিশেষ করে কুয়েত সরকারের যেন কোথাও বদনাম না হয়, আপনারা সবসময় সেদিকে দৃষ্টি নজর রাখবেন। বর্তমান যে সিচুয়েশন এসেছে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালে অগ্নিকাণ্ড, প্রচুর পরিমাণে অগ্নিকাণ্ড হচ্ছে, কেননা বাইরেও গরম, আবার যেখানে থাকা হয় আবাসিকটাও সেইভাবে সুবিধাজনক রাখতে পারে না। বিভিন্ন কারণবশত এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে। আহজবাই সাহেব, বদনাম অর্জন করতে হয় আমাদের। যখন আমাদের একজন লোক কোনো খারাপ কাজ করে, তখন যদি আমাদের দেশ জাতিকে নিয়ে কথা বলা হয়, তখন আমাদের অনেক কষ্ট হয়। ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের নিজেদের জন্য অন্তত দেশের বদনাম করবেন না, আপনাদের সুবিধার জন্য অন্যান্য যারা আছে জনসাধারণ তাদের ক্ষতি করবেন না। আপনাদেরকে অনুরোধ করব, যতটুকু আপনাদের ক্যাপাসিটি এই সরকার দিবে তার অতিরিক্ত কিছু করার জন্য না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, এবার আমরা ফিরতে চাই জনাব সাদেক রিপনের কাছে। জনাব সাদেক রিপন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কুয়েত প্রবাসী বাংলাদেশের অনেক সময় শুনি কিন্তু আসলে অনেকেই, যে আমাদের জনাব আব্দুল হাই বইয়া বলছিলেন যে অনেকেই কিন্তু আসলে গাদি পরিবেশে থাকেন। তারপর আসলে ওই যে একটা ভবনের মধ্যে যেটা হচ্ছে যে অননুমোদিত একটা অংশ কিন্তু, যেটা আপনার সহযোগী তারা করে থাকেন, তারপর কিন্তু এখানে বিরাট একটা সমস্যা। এইসব বিষয়ে কিন্তু এবার কুয়েত সরকার বড়সড় একটা আপনার তারা তদন্তে নেমেছে। আর গেল ওই যে মাঙ্গাফের যে দুর্ঘটনা ঘটেছে এবং তদন্তের রিপোর্টেও কিন্তু সেগুলো বেরিয়ে এসেছে যে আসলে যে বিল্ডিংটি থাকার কথা ছিল 100 থেকে 150, সেখানে প্রায় 2 থেকে 250 লোক ছিলেন, অর্থাৎ ভবনের ধারণ ক্ষমতার চেয়েও কিন্তু বেশি লোক ছিলেন। তার পাশাপাশি কিন্তু অননুমোদিত একটি অংশও কিন্তু সেখানে তৈরি করা ছিল, রিপোর্টে কিন্তু সেগুলো বেরিয়েছে। এগুলো কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি বাংলাদেশে অধ্যুষিত জিলিবাল সুয়েক বা হাসাবিয়া এলাকাগুলোতে কিন্তু এরকম হয়ে থাকে। তাহলে আমাদের প্রবাসীরা এই বিষয়গুলিতে যেন তারা সতর্কতা অবলম্বন করেন, এই বিষয় সম্পর্কে আপনি কি বলবেন? ধরেন মনে করেন আসলে এই যে এখানে যে আবাসন আইন, এখন ধরেন মনে করেন ভবন মালিক তো আর এগুলো ইয়ে করে না। এখানে অনেক সময় দেখা যায় কি যে কোনো একজন ব্যক্তি এগুলা কন্ট্যাক্ট নেয় ভবনগুলা। এখন ধরেন মনে করেন যে এই আব্বাসিয়াতে হাসাবিয়াতে দেখা যাচ্ছে অনেক বিল্ডিং এর অনুমোদন নাই, অনুমোদন দেয় না বা থাকার। তো দেখা যাচ্ছে এগুলো তারা হয়তো কোনোভাবে না এগুলো রেন্ট নেয় বা স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে রেন্ট নিয়ে তারা এখন মনে করেন যে মধ্যস্থতাকারী আছে তারা কি করে রুমগুলাতে তারা নিজের মতো করে করে যে মনে এক রুমে 6 জন 7 জন 8 জন করে ভাড়া দেয়। তো এখন আবার অনেক যেটা কিন্তু কুয়েতের আইনে অবৈধ বা আইনের মধ্যে নেই। তো এখন এগুলো তো দেখা গেছে মনে করেন স্থানীয় যে মালিক, ভবনের মালিক তারাও জানে না। অনেক সময় দেখা যায় এগুলো হয়তো কারা করে, আবার এটার সাথে ভবনের যে থাকে দেখাশোনার যে কেয়ারটেকার থাকে এরাই বেশিরভাগ জড়িত থাকে, যেগুলো যে রেন্টের যে বাসাগুলো থাকে এগুলাতে। তো অনেক সময় যখন দেখা যায় এইসব বাসাগুলোতে গাদাগাদি থাকে, এখন ধরেন এখন যে আগুন লাগার যে পরিবেশ, ধরেন এখন গাদাগাদি থাকে, আসবাবপত্র বেশি থাকে, কাপড় চোপড় বেশি থাকে। তো তার কারণে দেখা যায় কোনো কারণে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তো এটা ছড়িয়ে যায় বেশি। তো ধরেন আরেকটা যেখানে প্রবাসীরাও ধরেন হয়তো এগুলো এসবগুলো থাকতে মনে করেন প্রবাসীরা তো স্বাচ্ছন্দ্যবোধ না করলেও হয়তো পয়সার দিক বিবেচনা করে হয়তো তারা থাকে, মনে করেন তারা চিন্তা করে হয়তো এখানে যত কম দিনে মনে করেন কমের মধ্যে হয়তো কত 15 দিনের মধ্যে ভাড়া, এর কমে মন নাই। তো দেখা যাচ্ছে এর কমের মধ্যে থাকতে যাইয়া তারা হয়তো জীবনের ঝুঁকিটা নেয়। তো আমার অনুরোধ থাকবে প্রবাসীদের কাছে অন্তত যাই হোক ওই যে আগে নিজের স্বাস্থ্যের প্রতি নিজের জীবনের এত ঝুঁকি না নিয়ে অন্তত একটা মনে করেন পরিবেশ মানসম্মত রুমে যাতে তারা থাকে।
যাতে জীবনে ঝুঁকি নিয়ে মনে করেন যাতে ইয়া না হয়। কারণ দেখা যাচ্ছে মনে করেন যদি সেই মারা যায়, তার এখন মনে করেন তার ফ্যামিলি, তার পরিবারের কি হবে ঝুঁকি নিয়ে এসব রুমে ভবনে থাকতে গিয়ে। তারপরে আরেকটা জিনিস আমি যেটা মনে করেন, এই যে কুয়েত মানে গভর্নমেন্ট যেটা করতেছে, মনে করেন এখানে আমার কিছু সাধারণ শ্রমিক আছে মনে করেন যাদের বেতন আসলে 75 দিনার 80 দিনার এরকম ইয়া করে। তো দেখা যাচ্ছে কিছু লোক আছে কোম্পানির ব্রাকে থাকে না, যাদের বেতন কম, এরা কোম্পানির ব্রাকে থাকে না হয়তো পার্ট টাইম করার জন্য। তো দেখা যাচ্ছে এই লোকগুলো হয়তো হয়তো নিজে অন্য জায়গায় থাকে আবার পার্ট টাইম খুঁজে ওই আরেক রুমে থাকে। তো কুয়েত গভর্নমেন্ট যদি এটা ব্যবস্থা করে নিশ্চিত করতে পারে যে যারা অন্তত যে এসব শ্রমিক আছেন বা কোম্পানি আছেন, তাদের যাতে থাকার ব্যবস্থাটা যে মানে মনে করেন পরিবেশ সুন্দর রাখে, এবং যে কুয়েতের কানুন অনুযায়ী বা ল আছে ওই ল অনুযায়ী তারা যাতে করতে পারে, যেহেতু তারা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ যাতে মানে সফল হয়। এবার আমরা ফিরতে চাই জনাব আব্দুল হাই ভুইয়ার কাছে। জনাব আব্দুল হাই ভুইয়া, আপনি তো কুয়েতি বাংলাদেশ কমিউনিটির অন্যতম একজন নেতা, এবং কমিউনিটি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আসলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সচেতনতা বৃদ্ধির পক্ষে আপনারা কি করছেন? এই যে আমাদের জনাব সাদেক বলছিলেন যে গাদাগাদি পরিবেশে এবং আসলে কম খরচে যেন একটা বিল্ডিং এ থাকেন, জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু আসলে প্রবাসীরা থাকছেন। এই ক্ষেত্রে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনারা কি করে থাকেন বা করবেন ভবিষ্যতে? আমি সাদেক রিপন ভাইকে ধন্যবাদ জানাই, উনি অনেক সুন্দর কথাগুলো বলেছেন। দেখেন, এখানে একটা জিনিস হলো যে কথাটা বলা হয়েছে যে আমরা যে প্রবাসীরা এখানে আছি অনেকেই গাদাগাদি করে থাকতে হয়, সেই পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। সেজন্য আমি প্রথমে কুয়েত সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, সেটা হলো এই যখন যেই কোম্পানি যখন যারা বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করে কুয়েতে, তাদের প্রতি নির্দেশনা থাকতে হবে এবং তাদের যে রুল রেগুলেশন গুলো আছে সেগুলোর প্রতি তদারকি করতে হবে যে একটা বিল্ডিং কোড অনুযায়ী সেই বিল্ডিং এ কতগুলা লোক থাকতে পারবে এবং কোম্পানির কতগুলা লোক আছে সেটা তদারকি করা ওই দেশ সরকারের বা যাদের দায়িত্বপ্রাপ্ত আছে তাদের উপরে বর্তায়। দ্বিতীয় নম্বর, যারা এই লোকগুলাকে গাদাগাদি করে থাকার মতো সৃষ্টি করে দেয়, বিশেষ করে বিভিন্ন কোম্পানিতে এক একটা রুমে 8 জন 7 জন 10 জন করে লোক থাকে, সেই বিষয়ে সেই রুমটার ক্যাপাসিটি কত আছে সেই কোম্পানিকে জবাবদিহি দিতে হবে। প্রথম হইল এটা। এরপর যারা আরো বাইরে বিভিন্ন ভাবে, যেটা সাদেক ভাই বললো যে কোম্পানিতে কাজ করে আবার পার্ট টাইম করে, এই সেই ভাবে অনেক সময় অনেক জায়গায় থাকে, সেখানে আরেক জিনিস হলো যেখানে বিল্ডিং এর মালিক আছে সেই বিল্ডিং যখন বাড়িটা ভাড়া দেয় তখন যারা ভাড়া নিবে তাদের প্রতি একটা নির্দেশনা থাকতে হবে যে আমার এখানে তোমরা এই করতে পারবে না। দেখেন, একটা বিল্ডিং এ যদি 10টা কন্ডিশন লাগানোর ক্যাপাসিটি থাকে, সেইখানে যদি আরো 5টা রুম করা হয় অতিরিক্ত, তো সেখানে তো আরো 5টা কন্ডিশনের প্রয়োজন পড়ে, তো সেখানে লোড সেটিং ও হয়। এই সমস্ত বিষয়গুলো যাদের বাড়ি তাদেরকেও সচেতন হতে হবে, যারা নিবে তাদেরকেও সচেতন হতে হবে। বিশেষ করে আমি প্রবাসীদের প্রতি এটাই অনুরোধ করবো, আগেও করেছি এখনো বলি, আমরা যখন যেখানে কথা বলি আমার কথা হলো আপনার যে অধিকার পাওয়া সেই অধিকার আপনি আদায় করবেন, এবং যেই অধিকার, যেই সম্মান, যে দায়িত্ব আপনার পালন করতে হবে সেটাও আপনাকে পালন করতে হবে। এই দেশের সরকারের নির্দেশনা, রুল, আইন এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এখন এই যে যতগুলা আইন ওনারা করেছে সবগুলো আমাদের ভালোর জন্য করেছে আমি মনে করি, আমরা ওনাদের এই আইনগুলাকে ফলো করতে হবে। জি। তারপর এখন যে ওনারা একটা সাধারণ ক্ষমা দিয়েছে, আমি কুয়েত সরকারের আবারও একটা ধন্যবাদ জানাই যে প্রতি বছর প্রায় 1-2 বছর পর পর ওনারা একটা সাধারণ ক্ষমা দেয়। কেননা বিভিন্ন ভাবে মানুষ অবৈধ হয়ে যায়, কারো আকামার সমস্যা হয়, কারো কপিলের সমস্যা হয়, কারো বিভিন্ন কারণে মানুষ যখন অবৈধ হয়ে যায় তখন এই দেশ সরকারের কাছে একটা কি কামদানি হিসাব এসে যায়। হিসাব আসার পরে ওনারা একটা সাধারণ ক্ষমার জন্য প্রতি 2-1 বছর পর পরে করেন। এই জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমাদের মধ্যে থেকে আরো কিছু কিছু লোক এই অবৈধ হওয়ার পরেও তাদের এই নির্দেশনাকে অমান্য করে, কেননা তাদের এই সামান্য সুবিধার জন্য। শুধু যে যারা আবাসিক নিয়ে যে সমস্যা থাকে সেটা নয়, আরো বিভিন্ন বিষয়ে সমস্যা থাকে। সেই বিষয়গুলো আমাদেরকে সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনকে, কুয়েত সরকারের আইনকে আমরা সেইভাবে মানতে হবে এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে। দেখেন আওয়াজ সাহেব, আমি একটা কথা বলি আপনার আজকের এই টক শোর মাধ্যমে,
আপনি আমি আমরা যারা আছি আমরা দীর্ঘদিন থেকে কুয়েতে আছি, আমরা সৎ পথে উপার্জন করি, সৎ পথে কর্ম করি, কই আমাদের প্রতি তো কুয়েত সরকারের এমন কোনো ইয়ে আসে না। কিন্তু যারা অবৈধভাবে কোনো কাজকর্ম করতে যায় তখন সেই অবৈধদেরকে তারা তাড়না করতে যাইয়া অনেক ভালো মানুষও এটার ভিতরে পড়ে যায়। সেই জন্য এই দায় কিন্তু যারা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত আমি মনে করি তারা অতিরিক্ত লাভের জন্য, অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য ভালো মানুষগুলাকেও বদনাম করে দেয়। এই জন্য যে শুধু আবাসিক নিয়ে যে আলোচনা করবেন সেটা নয়। এই যে কুয়েত সরকার মনে করেন আপনার প্রথমে জুন মাস পর্যন্ত যে ইয়েটা দিয়েছিল, যে সাধারণ ক্ষমা দিয়েছিল, তারপর আবার বাড়াইলো 17 তারিখ, আবার বাড়াই দিয়েছে মনে করেন আপনার 30 জুন পর্যন্ত। এই যে এই সুবিধাগুলো বারবার দিচ্ছে, আমরা কেন এই সুবিধাগুলো গ্রহণ করি না? যে সমস্ত বাইরে অবৈধ আছেন আপনারা কেন এই সুবিধাগুলো গ্রহণ করেন না? আপনারা আরো মনে করেন আপনাদের এই কিছু লোকের জন্য পুরা প্রবাসীরা অনেক কষ্টে থাকতে হয়। আজকে যেভাবে দর পাকড় হচ্ছে, রাস্তায় যখন লাইন ধরে চেক করা হয় তো সেই লাইনের মধ্যে তো আমাদের মতো সাধারণ মানুষগুলোকেও দাঁড়ায় থাকতে হয়। কেন? আইন মানতে হবে। আপনার ভুলের জন্য আমাকেও কষ্ট করতে হয়। কেন আমরা এই কষ্টগুলো আপনারা আমাদেরকে দিবেন বা অন্যদেরকে দিবেন? এই দেশের সরকারকে আপনারা এরা যেভাবে এই দায়িত্বগুলো এখন পালন করতেছে গরমের মধ্যে, এটা কি তাদের কষ্ট হচ্ছে না? কাজে আমরা যদি প্রত্যেকে সচেতন থাকি, নিজ নিজ দায়িত্ব নিজে পালন করি, নিজের দেশের মতো এই দেশকে ভালোবাসি, এই দেশের আইনকে শ্রদ্ধা করি, আমার মনে হয় আমাদের যে সুবিধাগুলো আমরা এটা পাবো এবং এই দেশের সরকার যেই জন্য বিদেশিদেরকে আনছে তাদের উদ্দেশ্যকে জানি সফল হবে আমি মনে করি। আর আবাসিক ব্যাপারে যেই ঘরে যতটুকু ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী যদি মানুষ থাকে লোডশেডিং হবে না আমার বিশ্বাস। তবে শ্রমিক অনুযায়ী আবাসনটা অনেক কম, সেই দিকেও এই দেশের সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে যারা সাধারণ শ্রমিক আছে তাদের থাকার যে পরিবেশটা, এই পরিবেশটা যেন আরো সুন্দরভাবে করার জন্য যে সমস্ত কোম্পানি বা যারা দায়িত্ববান আছে তাদেরকে নির্দেশনা করা হয় এবং এইগুলা নিয়ে তদারকি করা হয়। আমরা আসলে একেবারে শেষের পদারে শুনবো কুয়েতে একাত্তর প্রতিনিধি জনাব সাদেক রিপন কাছ থেকে। জনাব সাদেক রিপন কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং এর মধ্যে 4,000-এর অধিক কুয়েত প্রবাসী বাংলাদেশিরা এই সুযোগ তারা গ্রহণ করেছে। আর মাত্র 4 থেকে 5 দিন বাকি আছে। এই অবস্থায় আসলে কত হাজার প্রবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন এবার? আমরা দেখেছি যে স্থানীয় যে গণমাধ্যম তারা নিউজ করেছে যে প্রায় 35,000 প্রবাসী এই সুবিধা গ্রহণ করেছেন। এটা আরো কত 10-15 দিন আগের নিউজ খবর। তো দেখা যায় তো তারা যেহেতু আরো 13 দিন সাধারণ ক্ষমার যে মেয়াদ বৃদ্ধি করেছে, তো মানে এই সময়ের মধ্যে হয়তো অনেক, যদিও প্রথম দিকে হয়তো যেমন না করলেও কিন্তু দেখে যখন মেয়াদটা বৃদ্ধি করেছে এবং কুয়েত গভর্নমেন্ট যখন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতেছে তখন কিন্তু আবার যে সাধারণ ক্ষমায় দেশে যাওয়ার জন্য লোকেদের আবার আগ্রহটা মানে বেড়েছে। তাই আমি যখন দেখলাম এই যে এম্বাসিতে প্রথম দিকে যেরকম ছিল, পরে আবার শেষের দিকে যখন কমে গেছে মানে যাওয়া, পরে আবার যখন মেয়াদটা বাড়ায় এরপরে তখন কিন্তু আবার এম্বাসিতে দেখা যায় অনেকজন দেশে যাওয়ার জন্য আউটপাসের জন্য এম্বাসিতে তারা গেছেন যে আউটপাসে তারা দেশে চলে যাবেন। তো আমার মনে হয় যেহেতু দেশে যাবেন তারা গেলে আবার পুনরায় নতুন বিষয়ে আসতে পারবেন, তার অন্তত এই সাধারণ সমাজ সুযোগটা গ্রহণ করা উচিত। তারপরে আরেকটা দিন আসলে আবাসন যে আইন গুলো এখানে কুয়েত গভর্নমেন্ট যদি চায় তাহলে সম্ভব। ধর্মগণ কুয়েত গভর্নমেন্ট যদি চায় প্রত্যেকটা বিল্ডিং যে বিল্ডিং কোড আছে বা আবাসন যে নিয়ম আছে এগুলো যদি তারা যদি চেক করে বা বাধ্যতামূলক করে চেকিং করলে তখন দেখা যাচ্ছে মনে বিল্ডিং যে এগুলোর সাথে যারা এইসব ইয়ার সাথে আবাসন ব্যবসার সাথে যারা জড়িত, এখানে কেয়ারটেকার বলেন বা যারা মধ্যস্থতাকারী যারা আবাসন ব্যবসা করেন তারা অন্তত এরকম যে মনে করেন ঘাটাঘাটি পরিবেশ সৃষ্টি করবে না যখন এইভাবে চেকিং করা হবে, তারপর মনে করেন জরিমানা দেওয়া হবে। এরপরে আরেকটা আসলে প্রবাসীদের নিজেদেরকেও সচেতন হওয়া উচিত। ধরেন এখন যেহেতু আগে নিজের জীবনের আমরা এখানে সবাই আছি পরিবারের এবং দেশের জন্য, পরিবারকে ভালো রাখতে। এখন ধরেন আমি নিজে যদি এরকম পরিবেশের মধ্যে যদি থেকে যদি নিজে অসুস্থ হয়ে যায়, নিজের জীবনেরও ঝুঁকি থাকে, তো এরকম তো থাকা উচিত না। হয়তো টাকা হয়তো অল্প কিছু টাকার জন্য আমি প্রবাসীদের কাছে রিকোয়েস্ট করবো অন্তত নিজের জীবনের জন্য হইলেও পরিবারের কথা চিন্তা করে হইলেও অন্তত যে। ধন্যবাদ জনাব সাদেক রিপন, আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদের হাতে সময় আর নেই।
প্রিয় দর্শক, প্রবাসী বাংলা মুখ টক শোতে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কুয়েতের মাঙ্গাফ এলাকায় অগ্নিকাণ্ডের পর অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর কুয়েতের প্রশাসন। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে প্রবাসী বাংলা টক শোতে যোগ দিয়েছিলেন কুয়েতের ফ্যামিলি ফোরামের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ ভূঁইয়া, এবং তার পাশাপাশি রয়েছিলেন কুয়েতে ৭১ টিভির প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সম্মানিত সাংবাদিক সভা জনাব সাদেক রিপন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং এতক্ষণ ধরে এই অনুষ্ঠান আপনারা যারা দেখছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।